আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সপ্তম অধ্যায় আলোচনা করি, ভিন্ন মত বিবেচনায় নেই। এই অধ্যায়টি আলোচনা করব। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেকেই তোমাদের বিদ্যালয়ের নাম এবং জেলার নাম লিখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লেখনি প্লিজ আজ কমেন্ট বক্সে ছোট্ট করে লিখে দাও তোমরা কি কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে ভিডিও ক্লাসগুলো করেছো। এতে আমরা সবাই জানতে পারবো তোমাদের বিদ্যালয় এবং তোমাদের জেলার নামটা আমরা জানতে পারলাম, তোমরা কি কোন বিদ্যালয় থেকে কত দূর থেকে আমাদের ভিডিও ক্লাসগুলো করছো। এখানে তো অনেকে তোমাদের ফ্রেন্ডরা আছে, আমরা ক্লাসমেট আছে, এখানে ক্লাস করতেছি, তো সবাই কিন্তু আমরা আমাদের বিদ্যালয়ের নামগুলো জানতে পারতেছি, ঠিক না? তো দেখো এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে পক্ষে এবং বিপক্ষে মত প্রকাশ করা। দেখো এখানে দুজন লোক আমরা দেখতে পাচ্ছি, ওনারা মত বিনিময় করছেন। বাকিটা তোমরা এটা রিডিং পড়লে বুঝতে পারবা, তুমি একটু কষ্ট করে রিডিং পড়ে নিও। আমি শুধু এখানে চলে আসলাম মূল কাজটাতে। এই যে এখানে দেখো এখানে একটি কাজ আছে, এই যে এতটুকের কাজ হচ্ছে আমাদের। দেখো উপরের নমুনার পরিপ্রেক্ষিতে তুমি কি মনে করো, এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব কি ব্যক্তির না কর্তৃপক্ষের? এ বিষয়ে শ্রেণীতে তোমার মত প্রকাশ করো। এরপর একই বিষয়ে সহপাঠীদের মত নাও, তাদের কোনো ভিন্ন মত থাকলে তাও বোঝার চেষ্টা করো। অন্যদের যে মত থাকবে সে অন্যদের মতের পরিপ্রেক্ষিতে প্রয়োজনে নিজের মত সংশোধন করে আবার উপস্থাপন করো। এখানে কিন্তু অনেকগুলা কাজ আছে, তো আমরা সেই কাজটা আগে কমপ্লিট করে ফেলি। আমাদের মত প্রকাশ করতে বলা হয়েছে যেহেতু, তো আমরা আগে মত প্রকাশটা করে নিই, দেন আমরা এখানে প্রশ্ন উত্তরগুলো কমপ্লিট করব। তো চলো এর উত্তরপত্রে আমরা চলে যাই। তো দেখো আমরা আমাদের উত্তরে চলে এসেছি। এখানে আমার বক্তব্য, আমি মনে করি এলাকা পরিষ্কার রাখা কর্তৃপক্ষের দায়িত্ব। সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের উচিত সকল সড়ক, ফুটপাত নিয়মিত পরিষ্কার রাখা, প্রতিটি এলাকায় সঠিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা। সহপাঠী সাকিবের বক্তব্য, আমি মনে করি এলাকা পরিষ্কারের দায়িত্ব ব্যক্তির। ব্যক্তি যদি নিজে সচেতন না হয় তাহলে কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেও কোনো কিছু করতে পারবে না। তাই একমাত্র ব্যক্তি নিজে সচেতন হলে এলাকা ময়লা হবে না। দেন দেখো সহপাঠী রাকিবের আমাদের যে বক্তব্য সেটা এখন আমরা দেখব। সহপাঠী রাকিবের বক্তব্য, আমি মনে করি এলাকা পরিষ্কারের দায়িত্ব কর্তৃপক্ষের। কর্তৃপক্ষ ময়লা ফেলার স্থান নির্দিষ্ট না করলে মানুষ যেখানে সেখানে ময়লা ফেলবেই, আর কর্তৃপক্ষই পারে শাস্তির আওতায় এনে মানুষকে এলাকা পরিষ্কার রাখতে বাধ্য করতে। তো এখানে কিন্তু তিনটা আমরা বক্তব্য দিয়েছি, একটা নিজের, একটা সহপাঠী সাকিবের, একটা সহপাঠী রাকিবের। মোট তিনটা বক্তব্য দিতে হবে, একটা নিজের, দুইটা অন্যজনের। ঠিক আছে, এটা চাইলে তোমরা নিজেদের মতো করেও লিখতে পারো। তো দেখো আমরা আমাদের এই কাজটুকু কমপ্লিট করেছি, আমাদের যে মত সংশোধন করা সেটা আমরা কমপ্লিট করেছি। তুমি যেটা মনে করো, মানে আমি নিজেরটা দিয়েছি এবং বাকি দুজনেরটা দিয়েছি, মানে এলাকার যে বাকি যে দুইজনের মত আমরা এখানে দিয়ে কমপ্লিট করেছি। এখন আমরা দেখব তোমার বক্তব্যের পিছনে কি কি যুক্তি আছে। ঠিক আছে, এখানে একটা প্রশ্ন আছে, দেন পর্যায়ক্রমে আরও আছে। খ, তোমার সহপাঠীদের কোন কোন কথার সাথে একমত এবং কোন কোন কথার সাথে একমত নও। তারপর আছে সহপাঠীদের ভিন্নমত প্রসঙ্গে তোমার বক্তব্য কী। তারপর আছে আলোচনার পরিপ্রেক্ষিতে তোমার মতের কোনো পরিবর্তন করতে চাও কি না, কেন চাও কিংবা চাও না সেটা এখানে লিখতে। তো এভাবে আমরা চলে প্রশ্ন উত্তরগুলো আমরা কমপ্লিট করে ফেলি। তো দেখো আমরা 1 নম্বর প্রশ্ন উত্তর চলে এসেছি। তোমার বক্তব্যের পিছনে কি কি যুক্তি আছে। দেখো, পথে ঘাটে, মাঠে, ফুটপাতে ইত্যাদি বিভিন্ন স্থানের ময়লা পরিষ্কার করতে পারে কর্তৃপক্ষ। ব্যক্তি মানুষের পক্ষে এই ময়লা পরিষ্কার করা সম্ভব নয়। কর্তৃপক্ষই পারে বর্জ্য ব্যবস্থাপনা করতে, ব্যক্তি মানুষের পক্ষে তা পরিচালনা করা সম্ভব নয়। কতিপয় কর্তৃপক্ষের দায়িত্ব এই কাজ করা, তাদের নিয়োগই দেওয়া হয় এলাকা সুন্দর, পরিষ্কার ও সঠিক অবস্থায় রাখতে। দেন দেখো আমরা চলে এসেছি খতে, তোমার সহপাঠীদের কোন কোন কথার সাথে একমত এবং কোন কোন কথার সাথে একমত নও। উত্তর, সহপাঠীদের যে কথার সাথে আমি একমত। ব্যক্তি যদি নিজে সচেতন না হয় তাহলে কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেও কিছু করতে পারবে না। কর্তৃপক্ষ ময়লা ফেলার স্থান নির্দিষ্ট না করলে মানুষ যেখানে সেখানে ময়লা ফেলবেই। সহপাঠীদের যে কথার সাথে আমি একমত নই। একমাত্র ব্যক্তি নিজে সচেতন হলে এলাকা ময়লা হবে না। কর্তৃপক্ষই পারে শাস্তির আওতায় এনে মানুষকে এলাকা পরিষ্কার রাখতে বাধ্য করতে। এখন আমরা দেখব 3 নম্বর মানে গ নম্বর প্রশ্ন উত্তরটি। এখানে বলা হয়েছে সহপাঠীদের ভিন্নমত প্রসঙ্গে তোমার বক্তব্য কী। আমার সহপাঠী সাকিবের বক্তব্য, ব্যক্তির নিজের সচেতন হওয়ায় বিষয়টি ভালো লাগলেও একমাত্র ব্যক্তি যে এলাকা পরিষ্কার রাখতে পারে সে বিষয়টি আমি মেনে নিতে পারিনি, কারণ ব্যক্তির সামর্থ্য ক্ষুদ্র। আর রাকিবের বক্তব্যের শাস্তির আওতায় আনার
বিষয়টি আমার ভালো লাগেনি, কারণ ময়লা ফেলার জন্য জরিমানার ব্যবস্থা করা যেতে পারে, কিন্তু শাস্তি নয়। এখানে শান্তি নয় না, শাস্তি হবে, ঠিক আছে, দন্তাসহায়িত হবে। তারপর দেখো গ, আমরা ঘ কমপ্লিট করেছি, এখন ঘ দেখব। আলোচনার পরিপ্রেক্ষিতে তোমার মতের কোনো পরিবর্তন করতে চাও কি না, কেন চাও কিংবা চাও না? উত্তর, আলোচনার পরিপ্রেক্ষিতে আমার মতের পরিবর্তন করতে চাই। এলাকা পরিষ্কার রাখতে একই সঙ্গে ব্যক্তি এবং কর্তৃপক্ষকে দায়িত্বশীল থাকতে হবে। ব্যক্তি নিজে সচেতন থাকলে এবং কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিলে এলাকা পরিষ্কার রাখা সম্ভব। তবে কর্তৃপক্ষের গঠনই হয়েছে এই দায়িত্ব পালনের জন্য। অন্যদিকে নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব বা কাণ্ডজ্ঞান হলো এলাকা অপরিচ্ছন্ন না করা। তো এই ছিল আমাদের ঘ প্রশ্নের উত্তরটি। তো দেখো এখানে আমরা আমাদের কমপ্লিট করে ফেলেছি সকল প্রশ্নের উত্তর, একে একে ক খ গ ঘ, ঠিক আছে, এই সবগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি উত্তর। এখন আমরা এই আলোচনার সময়ে নিচের বিষয়গুলো কতটুকু বজায় রাখতে পেরেছো, মানে এই আলোচনার সময়, মানে দেখো একটি ছক আছে, এই আলোচনার সময় নিচের বিষয়গুলো কতটুকু বজায় রাখতে পেরেছো তা যাচাই করি। তো এখানে আমাদেরকে দেখো, এখানে আছে মত ও ভিন্ন মত, এখানে আছে বিবেচ্য, আর এখানে আছে হ্যাঁ বা না। তো দেখো এখানে মত প্রকাশ, আলোচনার বিষয়টি ভালো করে বুঝে নিয়েছি। এখানে হ্যাঁ বা না হলে হ্যাঁ, হলে হ্যাঁ, না হলে না, ঠিক আছে। তো চলো আমরা এর উত্তরপত্রে চলে যাই। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। এখানে বিবেচ্য বিষয়গুলো এখানে দেখো আমরা পড়িনির সাথে সাথে। আলোচনার বিষয়টি ভালো করে বুঝে নিয়েছি, হ্যাঁ। মুক্তিযুদ্ধগুলো সাজিয়ে নিয়েছি, হ্যাঁ। নিজের অভিজ্ঞতা থেকে উদাহরণ দিতে পেরেছি, হ্যাঁ। নির্ভরযোগ্য তথ্য ব্যবহার করেছি, হ্যাঁ। তারপর দেখো ভিন্নমত প্রকাশ, মতের বিপরীতে যুক্তি দিতে পেরেছি, হ্যাঁ। নির্ভরযোগ্য তথ্য ব্যবহার করতে পেরেছি, হ্যাঁ। ভিন্নমতের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য বা যুক্তি পেয়েছি, হ্যাঁ। এবার ভিন্নমত গ্রহণ, প্রয়োজনে নিজের মত পরিবর্তনের ব্যাপারটি বিবেচনায় রেখেছি, হ্যাঁ। তো এই ছিল আমাদের উত্তরপত্রটি, ছকটি কমপ্লিট হয়ে গেল। তো দেখো আমরা আমাদের এই ছকটি কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে, এই ছকটি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দেখো আলোচনা সমালোচনা, এগুলো তোমরা একটু নিজ দায়িত্বে পড়ে নিবে, ঠিক আছে। এগুলো যে শান্ত থাকা, ভিন্নমতকে ইতিবাচকভাবে দেখা, ভিন্নমত বোঝার চেষ্টা করা, ভিন্নমতের যুক্তিগুলো ভালো করে বুঝে নেওয়া, নিজের ভুল স্বীকার করা, ইতিবাচক ভাবকে শেষ করা, ইতিবাচকভাবে শেষ করা, ঠিক আছে। তো এখানে বইয়ের আলোচনা এখান থেকে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা এই বইয়ের আলোচনা বাংলার কমপ্লিট হলেই আমাদের সাথে সাথে আমাদের অধ্যায়টি সাথে সাথে আমাদের বইটিও শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রেখো, নেক্সট ভিডিওর জন্য আমি আপলোড দিলে সাথে সাথে তোমরা পেয়ে যাও। এখানে সকল বিষয় আমার চ্যানেলটিতে নবম শ্রেণীর সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে প্লে লিস্ট থেকে সংগ্রহ করতে পারো। তো আজ দেখো আমরা এখান থেকে আলোচনা করব যে বইয়ের আলোচনা এখানে কি বলা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে কোনো একটি বই নিয়ে আলোচনা করা যেতে পারে, হ্যাঁ। এই আলোচনা লিখিত হতে পারে, মৌখিকও হতে পারে। বইয়ের আলোচনা করার আগে বইটি ভালোভাবে পড়ে নিতে হয়। একটি বইয়ের আলোচনা একজন করতে পারে, আবার একই বই নিয়ে কয়েকজন দলগতভাবে আলোচনা করতে পারে। তো দেখো এখানে আমাদের বইয়ে আমরা ঠিকই কম বেশি কবিতা, গল্প, রচনা সব কমপ্লিট করেছি পড়ে, ঠিক আছে। তোমরা এগুলো একটু পড়ে নেবে। দেন এখানে দেখো আমাদের কাজটা হচ্ছে এখানে বই বা গল্প বা কবিতা নিয়ে আলোচনা করি। নিজেরা দলে ভাগ হও, শিক্ষকের পরামর্শ নিয়ে একটি বই, গল্প বা কবিতা বাছাই করো। তারপর সেটির উপর একটি আলোচনা লেখো ও দলের সবার সামনে উপস্থাপন করো। একই বিষয়ের উপর দলের অন্যদের আলোচনা শোনো, এরপর পরস্পরের মতের উপর সমালোচনা করো। এভাবে আলোচনা সমালোচনার পরে নিজের আলোচনাটি নতুন করে লেখো। তো দেখো এখানে কি বলা হয়েছে, এখানে একটি গল্প বা কবিতা রচনা করার কথা বলা হয়েছে আমাদের সেই দলগতভাবে অথবা নিজেরা, ঠিক আছে। দেন সবাই একত্রিত হয়ে সেটা ক্লাসেও সবার সামনে উপস্থাপনা করতে বলা হয়েছে। তো চলো আমরা একটি এর নমুনা উত্তর তোমাদেরকে দেখিয়ে দিই, কিভাবে আলোচনা সমালোচনা করে নিজের আলোচনাটি নতুন করে লেখো, ঠিক আছে। এই কাজটা আমরা করতে পারবো। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে সেলিনা হোসেন রচিত হাঙর নদী গ্রেনেড উপন্যাসটি পড়ি। সহপাঠীরা মিলে বইটি সম্পর্কে আলোচনা করি। আলোচনা শেষে বইটির বিষয়বস্তু অনুসারে আলোচনা লিখি। উত্তর, বইয়ের নাম হাঙর নদী গ্রেনেড, লেখক সেলিনা হোসেন, প্রকাশক অনন্যা প্রকাশ, ঠিক আছে।
প্রকাশক হচ্ছে অনন্যা প্রকাশ, প্রকাশ কাল হচ্ছে 1976 সাল। ঠিক আছে, তো দেখো 1971 সালের বাংলাদেশের মুক্তি সংগ্রামের কাহিনী নিয়ে রচিত হাঙর নদী গ্রেনেড উপন্যাসটি সেলিনা হোসেনের এক অসাধারণ রচনা। এই উপন্যাসে তিনি মুক্তিযুদ্ধকালে গ্রামীণ জীবনের ঘটনা প্রবাহের সুনিপুণ ছবি অঙ্কন করেছেন। উপন্যাসের কেন্দ্রবিন্দুতে আছে বুড়ি চরিত্রটি। হলদিঘা গ্রামের দুরন্ত কিশোরী বুড়ি। কৈশোর থেকেই সে চঞ্চলতায় উচ্ছলতায় ভরপুর। নিয়তই অল্প বয়সে বিয়ে হয় বিপত্নিক চাচাতো ভাই গফুরের সাথে। সংসার জীবন বুড়ির ভালোই লাগে, কিন্তু গফুর তাকে বুঝতে পারে না। কখন কি বলে কি করে তা বোঝা তার পক্ষে কষ্টসাধ্য। গফুরের সাথে বিয়ে হওয়ায় সে রাতারাতি মা হয়ে যায়। গফুরের আগের ঘরের দুই ছেলে সলিম ও কলিমের। কিন্তু কিছুদিন পর বুড়ির নিজেরও একটি ছেলে সন্তান হয়, কিন্তু সে ছেলে আর 10টা শিশুর মতো নয়, সে বাক ও শ্রাবণ প্রতিবন্ধী। তার নাম রইস। এই গল্পটা নিয়ে কিন্তু একটি মুভিও আছে। ঠিক আছে, তোমরা যদি সার্চ করে দেখতে চাও তাহলে সেই মুভিটাও পাবে। ঠিক আছে, সেই মুভিটা তোমার বাংলা যে কোনো ইউটিউবে সার্চ দিলে এটা নিয়ে একটা মুভিও আছে, তো একটা চলচ্চিত্র ছবি তৈরি করা হয়েছে। এরই মধ্যে মারা যায় গফুর। ছেলেরা বড় হয়। বুড়ি সলিমকে বিয়ে দেয় রমিজার সাথে। কলিমের বিয়ে পাকাপাকি করার সময় শুরু হয় মুক্তিযুদ্ধ। বন্ধ হয়ে যায় বিয়ের আলোচনা। যুদ্ধের ঢেউ হলদিঘা গ্রামেও লাগে। সলিম মুক্তিযুদ্ধে যায়, কলিম থাকে পরিবারের দেখাশোনার জন্য। সলিম যুদ্ধে যাওয়ার 2 দিন পরেই স্টেশন যাওয়ার বড় রাস্তা দিয়ে মিলিটারিরা আসে হলদিঘায়। নদীর ধারে মিলিটারি ক্যাম্প করে। বুড়ি স্টেশনে যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে এ দৃশ্য দেখে কলিমের নিরাপত্তার জন্য চিন্তিত হয়, কারণ সলিম মুক্তিযুদ্ধে গেছে সে খবর গ্রামের মনসুর মেম্বার মিলিটারির কাছে পৌঁছে দেয়। মিলিটারিরা সারা গায়ে সলিমকে খুঁজে বেড়ায়। শেষে সলিমকে না পেয়ে কলিমকে ধরে নিয়ে যায়। সলিমের তথ্য ও মুক্তিবাহিনীর খবর উদ্ধার করতে না পেরে কলিমকে পাকিস্তানি সৈন্য ও দস্যুরা বুড়ির সামনে নির্মমভাবে হত্যা করে। এর কয়েকদিন পরে পাশের বাড়ির হাফেজ ও কাদের বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে মুক্তি বাহিনীতে যোগ দেয়। মিলিটারিরা এ খবর পেয়ে তাদের বাবা রমজান আলীকে ধরে নিয়ে যায়। এর কিছুদিন পর হাফেজ ও কাদেরের নেতৃত্বে মিলিটারি ক্যাম্পে আক্রমণ করে একদল মুক্তিযোদ্ধা, কিন্তু গুলি ফুরিয়ে যাওয়ায় হাফেজ ও কাদের আশ্রয় নেয় বুড়ির ঘরে। মিলিটারিরাও পিছনে পিছনে ছুটে আসে। বুড়ি এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। সেই সময় বুড়ি মুক্তিযোদ্ধাদের বাঁচাতে নিজের প্রতিবন্ধী ছেলে রইসের হাতে LMG তুলে মিলিটারির সামনে দাঁড় করিয়ে দেয়। মিলিটারিরা মুক্তিযোদ্ধা ভেবে রইসকে মায়ের সামনে গুলি করে হত্যা করে। নিজের সন্তানের জন্য দুঃখ না করে মুক্তিযোদ্ধাদের বাঁচানোর আনন্দে বুড়ি পরিতৃপ্তির হাসি হাসে। বিস্তৃত পটভূমিতে লেখা হাঙর নদী গ্রেনেড উপন্যাসে গ্রামীণ জীবনযাত্রা, নিম্ন মধ্যবিত্ত মানুষের পরিণতি ও আকাঙ্ক্ষা, পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার, রাজাকার বাহিনীর অপতৎপরতা অতি সূক্ষ্মভাবে তুলে ধরা হয়েছে। হলদিঘায়ের প্রতীকী অবস্থানও উপন্যাসে সার্থকভাবে উঠে এসেছে। মূলত বুড়ি চরিত্রের মধ্য দিয়ে লেখিকা অবরুদ্ধ দেশের মুক্তিকামী মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে তুলে ধরেছেন। সব মায়ের সকল স্বার্থ ত্যাগকে ঔপন্যাসিক প্রতিকায়িত করেছেন বুড়ির চরিত্রের মধ্য দিয়ে। তো এই ছিল আমাদের উত্তরটি। তো দেখো, সেই সাথে গল্প, বই বা কবিতা নিয়ে আলোচনা করি। এখান থেকে আমাদের যে গল্পটা আমরা একটা উত্তর দিয়েছি, তোমরা চাইলে নিজেদের মতো করে তৈরি করতে পারো। এক একজন এক একটা গল্প তৈরি করবে। ঠিক আছে, তো দেখো সেই সাথে আমাদের বইটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজ এই পর্যন্তই আমাদের বইটি সমাপ্ত হয়ে গেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।